কর্মচারী। আমি আমি যদি তাই যদি বলে থাকি, আজকের জাতির ঐতিহাসিক প্রয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 7ই নভেম্বর বাংলাদেশের সিপাহী জনতা। হ্যাঁ, আচ্ছা, আমি যদি আপনাকে বিনয়ের সঙ্গে কাউন্টার প্রশ্ন করি, যে ডক্টর ফখরুদ্দিন আহমেদ সাহেবের নেতৃত্বাধীন আগস্ট 2024 সালে এই সরকার কিভাবে আসলো বলেন তো? খুব খারাপ। একইভাবে, খুব একইভাবে না, খারাপ না, একইভাবে। তার মানে জনতা, সিপাহী জনতা সেই সময়কার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রের প্রয়োজনে তার মধ্যে একটা স্টেটমেন্টের দরকার। রাষ্ট্রের প্রয়োজনে এই স্টেটমেন্ট ডক্টর ইউনূস আসছেন, আপনাদের খারাপ লাগছে? আমি তো সেটাই বলছি। তার মানে কি, রাষ্ট্রের প্রয়োজনে শহীদ প্রেসিডেন্ট যেমন আজকে যখনকার 2024 সালে বসে আমরা যদি মনে করি যে 5ই আগস্ট বিপ্লব পরবর্তী এদেশের ঐক্য, অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, সুশাসন সুনিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা ডক্টর ইউনূসের নেতৃত্বে হওয়া দরকার। 75 পরবর্তী বাংলাদেশের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন সময়ের মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি ছিল, যিনি বাংলাদেশকে লিড করতে পারবেন। এবং কিন্তু করার আগে তো উনি কারো ম্যান্ডেট নেন নাই যে উনি পারবেন কি পারবেন না, জনগণ তো তার এই দায়িত্ব দেয় নাই, উনি নিজের দায়িত্ব নিজে নিছেন, তাই না? আমি খালেদ মহিউদ্দিন, আমি আপনাকে কারেকশন করে দিচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাস দেখেন, সমস্ত ইতিহাস থেকে তিনি আমি ইতিহাস দেখছি, উনি সহকারী সেনাপ্রধান ছিলেন, সেটা থেকে তিনি ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হয়েছেন। তারপরে আমি বলছি জাতির ঐতিহাসিক প্রয়োজনে যেমন করে আমি একদম হুবহু ডক্টর গ্রামীণ ফোন থেকে আসছেন, গ্রামীণ ব্যাংক থেকে। আমি সেটাই বলছি, ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার ঐতিহাসিক প্রয়োজনে 2024 সালে এই জনগণের কল্যাণার্থে আসছেন এবং জনগণের কল্যাণার্থে তারা কাজ করবেন এবং জনগণের সেই সমর্থনটা তারা পেয়ে আসছেন। যেমনটি সমর্থন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সিপাহী জনতা, আপামর জনগণের দ্রুত সম্ভব কিছু সংস্কার প্রস্তাবের একটা স্ট্রিমলাইন করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। বিএনপির মতো একটি রাজনৈতিক দল যারা মনে করে যে যত দ্রুত সম্ভব কিভাবে নির্বাচনের কথা বলবে, এটাই স্বাভাবিক। এখানে আরেকটি কথা বলে রাখি, আমি আরেকটি কথার আগে ব্যারিস্টার কাজল আমি একটু জানতে চাইতে পারি, এইটা আমি আসলে যত দ্রুত সম্ভব বলতে যেটা বোঝানো হইতেছে, আপনি একজন মানে বিশিষ্ট আইনজীবী, আপনি কি একটু বলবেন আপনি যদি এইটার দায়িত্বে থাকতেন, এই যত দ্রুতটা কত দ্রুত সম্ভব হইতো? আমাদের পুলিশ বাহিনী এখন কাজ করতেছে না, নানা ধরনের সমস্যার মধ্যে দিয়ে আমরা এখন আসি। আর কত দ্রুত করতে কথা বলি, আমি একটা কথা বলি, বাংলাদেশ আমাদের সংবিধানের 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের ভিত্তিতে চলছে। আমি আবারও বলছি, আমি রিপিট, এরকম একটি অস্বাভাবিক অবস্থা কিন্তু আমরা 1/11 পরও কিন্তু দেখেছি। প্রায় 2 বছর সেই সরকার ছিল, সাধারণ মানুষ কিন্তু একটা অনির্বাচিত সরকারকে খুব বেশি দিন গ্রহণ করে না। এরকম যে ঠাকুরগাঁয়ে গতকাল এক জনসভায় বিএনপি মহাসচিব বলেছেন ভোটের অধিকার আদায়ে 5 আগস্টের মতো রাস্তায় নামতে হতে পারে। মানে 5 আগস্টের পর বিএনপির মধ্যে আমরা -2 আতঙ্ক দেখেছি মাঝে ছিল। মানে মির্জা ফখরুল আলমগীর কে যদি আমরা কোট করি, তিনি বলছেন ওই যেমন 5 আগস্ট ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিলেন, ঠিক সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। আপনারা কার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে যাচ্ছেন বা চাচ্ছেন, এবং দেখুন মানে সেটি কিরকম যে 5 আগস্টের সাথে কেন এই সময়ের তুলনা হলো? ব্যারিস্টার কাজল, ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যকে যদি আপনি ইন আইসোলেশন যদি বিবেচনা করেন, তাহলে এর নানা রকম ব্যাখ্যা হতে পারে, নানা রকম অর্থ হতে পারে। আমার মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরে দেশের কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের ক্ষেত্রে বিএনপি সময় দিতে চাই। বিএনপির পক্ষ থেকে প্রথম থেকেই বলা হয়েছে যে এই সংস্কারের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা এবং নির্বাচনের জন্য একটি রোড ম্যাপ দিতে হবে। এবং আমি গত কদিন আগে আপনি যদি খেয়াল করে দেখেন যে প্রধান উপদেষ্টা তিনি একটা ধারণা দিয়েছেন যে কোন 26 সালের প্রথমার্ধে। একদিন পরেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন এটা জুন 2026 সাল। আমি একটু বলি, আমি যেটা জানিয়ে দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডক্টর নোটিফিকেশনটি অন করে দিবেন। সবাইকে ধন্যবাদ। শেষে অথবা 2026-এর প্রথমার্ধে। এখন প্রথমার্ধের অনুবাদ আমরা সাংবাদিক শফিক ভাই আর আমি দীর্ঘদিন একসাথে সাংবাদিকতা করেছি, প্রথমার্ধ মানে জুন মাস পর্যন্ত না। আমি বলছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এই বক্তব্যটা হচ্ছে, দেখেন বিএনপি কিন্তু বিগত হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন করছে, তার অন্যতম কারণ ছিল মানুষের ভোট এবং ভাতের অধিকার। মূলত গণতন্ত্রহীনতা, খুন, গুম, রাহাজানি, একটা স্বৈর শাসন যে দীর্ঘদিন চলে আসছিল, তার বিরুদ্ধে কিন্তু বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে। ছাত্র জনতার আন্দোলনে জুলাই এবং আগস্টের যে বিপ্লবের ফসল আমরা দেখছি, সেখানেও কিন্তু মানুষের অন্যতম আকাঙ্ক্ষা কিন্তু যে দীর্ঘদিন পর্যন্ত গণতন্ত্র নেই, দীর্ঘদিন পর্যন্ত মানুষের অধিকার নেই, সুশাসন নেই।
এবং তার সবচেয়ে বড় কথা, গণতন্ত্রহীনতার অন্যতম কারণ হচ্ছে মানুষের ভোটাধিকার নেই। হাসিনা বিরোধী যে আন্দোলন, সমস্ত গণতান্ত্রিক শক্তি, তার অন্যতম উদ্দেশ্য ছিল যে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। বাস্তব কথা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা অস্বাভাবিক পরিস্থিতিতে ক্ষমতা গ্রহণ করেছেন। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম কাজ হচ্ছে দুই নম্বর হচ্ছে কোন রাজনৈতিক সরকার, গণতান্ত্রিক সরকারের জনগণের প্রতি যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা থেকেও কিন্তু তারা অনেক সময় নিজেদেরকে নিয়ন্ত্রণ করে তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে। আমি যদি বর্তমান সরকারের সঙ্গে 2 বছরের স্বেচ্ছাসেবক সরকার মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের কথা বলে দেখি, মানে তুলনা করে থাকি, তাহলে দেখবেন সে সময় সরকারের নানা ব্যক্তির বিরুদ্ধে নানা রকম অভিযোগ কিন্তু উঠেছিল। আমি এমন আশঙ্কা আমি করতে চাই না, তবে একথা মনে করি যে যদি কোনো কারণে এরকম একটি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ব্যক্তি কিংবা অংশীজনের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ ওঠে, তাহলে জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত সুইসাইডাল হবে। আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সার্বজনীনতা, বিশেষ করে 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লব এবং দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের পরে, কিন্তু কাজল ভাই সরি টু ইন্টারাপ্ট, আমি যেটা জানতে চাইছিলাম সেটা আপনি বলেন। মানে আসলে ওরা 3 মাসের মধ্যে ইলেকশন দিতে পারবে? ইজ ইট প্র্যাকটিক্যাল? না, আমি প্র্যাকটিক্যালি প্রস্তুত। আপনি খেয়াল করে দেখেন, বিএনপি কিন্তু প্রথম থেকে বলে আসছে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে চায়। সেটা কতদিন? যৌক্তিক সময় আমি বলছি, আমি জাস্ট আপনাকে বলি, যৌক্তিক সময় এক একজনের কাছে এক এক রকম। আপনি খেয়াল করে দেখেন, প্রধান উপদেষ্টা বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছেন। তিনি স্পষ্টত বলেছেন ডিসেম্বর 2024-এর মধ্যে এই সংস্কার কমিটিগুলো থেকে প্রস্তাবনা আসবেন, সুপারিশ আসবেন। এই সুপারিশের পরে মার্চ নাগাদ তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন, তাদের মতামত গ্রহণ করবেন। তাহলে এই সরকারের অন্যতম প্রায়োরিটি হচ্ছে যে একটা সংস্কার প্রস্তাব, বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলে সংস্কার প্রস্তাব দেওয়া এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সেগুলো একটা ঐক্যমত সৃষ্টি করা। স্ক্রলে দেখছিলাম যে জানুয়ারি 2 তারিখ থেকে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। তাহলে একটা নির্বাচনের পথে নির্বাচন কমিশন হাঁটছে, দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে গঠন করা হয়েছে। সরকার কর্তৃক প্রণীত, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রণীত সংস্কার কমিশনগুলো তাদের সংস্কার প্রস্তাবগুলো অনেকাংশে এগিয়ে আনছেন। সুপ্রিম কোর্টের মতো জায়গায় বিচার বিভাগের নিয়োগের জন্য বিচার সংস্কার কমিশন পর্যন্ত করা হয়েছে, নিয়োগ কমিশন পর্যন্ত করা হচ্ছে। তাহলে সংস্কারের যে প্রাথমিক পর্যায়, যেগুলো রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে পরবর্তী নির্বাচিত সরকার, সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার করে ফেলেছে। তাহলে এখন আমি একটা কথা বলি, ইমপ্লিমেন্টেশন প্রসেস, আমি আপনাকে আবারও বলি, খেয়াল করে দেখুন, এই সরকারের কিন্তু ইমপ্লিমেন্টেশন প্রসেসের কোনো লিগাল ইনস্ট্রুমেন্ট এই সরকারের হাতে এখনো পর্যন্ত নেই। আমি সরি টু রিপিট ইট এগেইন, এই সরকার, কারণ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কোন ধারণা যেটা ত্রয়োদশ সংসদের মাধ্যমে আমাদের কাজল ভাই, আমরা এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করতে পারি। আমরা এটা আপনি যেই পথটা বললেন, এই যে নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে, তারা আসলে ভোটার তালিকা হালনাগাদ করবে, মার্চ নাগাদ রাজনৈতিক দলগুলির সাথে কথা বলবে। আমার ধারণা জুন বা জুলাই, মানে দ্বিতীয় যে মানে কোরবানি ঈদের পরেই একটা সময় দেখে নির্বাচন কমিশন একটা ডেট ঘোষণা করে দিবে এবং 2025-এর শেষে ইলেকশন হবে। মোটামুটি ভাবে এইটাই বলছেন তিনি, হাতে সময় রাখার জন্য বলছেন, বড় জোর এটা 26-এর প্রথমার্ধ পর্যন্ত। আমি আপনাকে মানে এইটার মধ্যে আপনাদের মানে আপনারা আর কত যৌক্তিক? জি, আমি কি রাজনৈতিক সরকার, একথা মানতে হবে যে রাজনৈতিক সরকার ছাড়া কিন্তু দেশ পরিচালনা সম্ভব না। রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করবেন, তারাই দেশের মানুষের কল্যাণ করবেন। ইন দ্য লং রান একটা অনির্বাচিত সরকার ব্যবস্থা সাময়িকভাবে মানুষের স্বস্তির কারণ হলেও দীর্ঘমেয়াদে কিন্তু এটা খারাপ ফল বয়ে আনতে পারে। এটা বিভিন্ন দেশের উদাহরণ। আমাদের দেশের মধ্যে 11 পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে আমাদের উদাহরণ কিন্তু আমাদের চোখের সামনে আছে। আপনি যদি আমাদের একটু সময় দেন তাহলে আমরা বলবো যে রাজনীতিকরাই দেশ পরিচালনা করবেন, রাজনীতিবিদরাই দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা গত 54 বছরে 53 বছরে এই বক্তব্যের পক্ষে আমরা কত প্রমাণ আছে। আপনি খেয়াল করে দেখুন, কেন আপনি খালেদ, আপনি মনে আছে যে আমাদের তরুণ বন্ধু আমার সঙ্গে শহর ও শক্তির যেমন রাজনৈতিক দল গঠন করার জন্য একটা প্রক্রিয়া, সবার আগে পেয়ে যান। এই বাংলাদেশের স্বাধীনতা অব্যবহিত পরে যে গণতন্ত্রের